আসসালামু আলাইকুম। আমি বুশরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে আমাদের বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে আরেকটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। এর মধ্যে আমরা জেনে গেছি যে আমাদের বাংলা চলচ্চিত্রের বলিষ্ঠ অভিনেতা প্রবীণ মিত্র আজ আর আমাদের মাঝে নেই। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে নায়িকা অঞ্জনা চলে যাওয়ার পরপরই আরেকটি শোক, প্রবীণ মিত্র আর নেই। আসলে বাংলা চলচ্চিত্রের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেশের বাইরে আছি। তো একটা প্রতিবেদন তৈরি করতে গেলে অনেক সময় ব্যাপার, তো যে কারণে আমি সরাসরি ভিডিওটা করছি আনকাট। আজকেও কিছু তথ্য আপনাদের দিব নায়িকা অঞ্জনাকে নিয়ে। অনেকে অনেক কিছু জেনে গেছেন, আবার অনেকে অনেক কিছুটা বাকি রয়ে গেছে। আজকেও কিছু তথ্য আপনাদেরকে দিব। তো প্রথমে যেটা বলবো সেটা হলো আপার ফেসবুক আইডি নিয়ে। আপার ফেসবুক আইডি থেকে কিন্তু অনেক পোস্ট নিয়মিতভাবে পোস্ট হতো, অনেকে চ্যাটিং করতো, কিন্তু সেই চ্যাটিং কিংবা সে ফেসবুক যে পোস্ট করতো সেটা কিন্তু অঞ্জনা আপা কখনো করতো না। অঞ্জনা আপা ফেসবুক ব্যবহার করতো না কখনো। মোবাইল শুধুমাত্র কেউ যদি ফোন করতো তখন শুধু আপা কথা বলতো, কিন্তু কখনো চ্যাটিং করা কিংবা পোস্টবুকে পোস্ট করা, কিছু লেখা কোনোদিনও করেনি। সেটা আমরা কাছ থেকে দেখেছি। এই কাজগুলো সব করতো তার সেই পালিত ছেলে মনি। সে সবসময় তার নিজের মতো করে আপার ভাষ্য দিয়ে সে কথাগুলো লিখতো। এমন বিতর্কিত বিষয় কতগুলো লিখতো যেটা সাধারণ পাবলিকও খেপে যেত। যেমন আপনাদের মনে আছে কিনা, লিখতো যে নায়িকা ববিতা, নায়িকা শাবানা, রোজিনা, নূতন এদেরকে নিয়ে লিখতো যে অমুক ছবিতে নায়িকা শাবানা আমার সহশিল্পী ছিল, আমার দ্বিতীয় শ্রেণীর নায়িকা হিসেবে কাজ করেছে, আমি ছিলাম প্রধান চরিত্রে। ববিতার কথা সেম লিখতো, রোজিনা আপার কথা লিখতো, নূতন আপুর কথা লিখতো। তো এইসব কথাগুলো আসলে বিতর্কিত ছিল। সাধারণ পাবলিক যারা তারা কিন্তু খেপে যেত। শিল্পীদের কানে যখন যেত, এইসব শিল্পীদের কানে যখন যেত, তারাও কিন্তু মনক্ষুণ্ণ হতো অঞ্জনা আপুর প্রতি। কিন্তু অঞ্জনা আপু জানতো না যে এই কথাগুলো সে লিখেছে। সাধারণ পাবলিকের সাথেও কিন্তু ফেসবুকে তর্কাতর্কি হতো, গালিগালাজ হতো। গালিগালাজগুলো কিন্তু অনেকে মনে করতো যে অঞ্জনা আপু দিয়েছে, কিন্তু এই গালিগালাজ কিন্তু সেই মনেই দিত। তার পালিত সন্তান সারাক্ষণ ফেসবুকে বসে থাকতো এবং মানুষের সঙ্গে চ্যাটিং করতো, এই পোস্টগুলো আপলোড করতো। তো এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। তো অনেক রাজনৈতিক বক্তব্য কিন্তু আপুর আইডি থেকে যেত, যেটা কিন্তু অনেকেই জানতো না। তো আজকে কিন্তু ক্লিয়ারলি আমি বলে দিলাম যে ফেসবুকটা ডিল করতো অঞ্জনা আপু করতো না, সেটা সম্পূর্ণ তার পালিত ছেলে মনি করতো। এবং যা কিছু ওখান থেকে যেত সব কিছুর জন্য সে দায়ী ছিল। তো যাদের সঙ্গে চ্যাটিং হতো সেটা কিন্তু অঞ্জনা আপু করতো না, সেটা সে তার পালিত সন্তান মনি করতো। তো এটা কিন্তু একটা গুরুতর অপরাধমূলক কাজ। একজন ব্যক্তি সে যেই হোক না কেন, তার আইডি থেকে তার ভাষ্য দিয়ে কখনো সে চ্যাটিং করতে পারে না কারোর সঙ্গে। এটা কিন্তু একটা প্রতারণা। যে এটা অঞ্জনার ভাষ্য দিয়ে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে রিনাউন্ড আর্টিস্টের সঙ্গে সে এভাবে কথা বলেছে দিনের পর দিন, বছরের পর বছর এটা করেই চলেছে। এটা কিন্তু একটা অপরাধমূলক কাজ। কেন সে করেছে? অনেক সময় কিন্তু অঞ্জনা আপু জানতোই না যে সে, বেশিরভাগ সময় জানতোই না যে তার পালিত সন্তান, যাকে সে ছেলে বলে সবখানে পরিচয় দিত, সে বসে বসে এগুলো করছে। এবং অনেক কথাও কিন্তু সে অঞ্জনা আপুকে জানাতো না, যাদের সঙ্গে চ্যাটিং হচ্ছে। খুব যেটা জানানো দরকার কিংবা মনে করতো সেটা সে জানাতো, কিন্তু বেশিরভাগ সময় অঞ্জনা আপু নিজেই জানতো না যে অমুক জনের সঙ্গে তার চ্যাটিং হয়েছে। এই সব কিছু কিন্তু অজানা ছিল অঞ্জনা আপুর কাছে। তো যেটা অঞ্জনা আপু আসলে এতটুকু অসচেতন হওয়া উচিত ছিল না, যে তার উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া। একটা ফেসবুক আইডি, এটা কিন্তু অনেক গোপনীয় একটা বিষয়, তার একটা নিজের কাছে রাখা উচিত ছিল, কিন্তু আপু কখনো নিজের কাছে রাখেনি, সবসময় তার উপর ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আপা এই যে অগাধ বিশ্বাস একজন বিশ্বাসঘাতকের উপর দিয়েছে, এটা আপা মানে না করলেই পারত। যদি না করতো আজকে এই পরিণতি আবার হতো না, কখনোই হতো না। হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারতো। হ্যাঁ, এবার আসি তার পালিত সন্তানের পরিচয় নিয়ে। গ্রামের বাড়ি কোথায়, তার বাবা, হ্যাঁ, তার বাবার সঙ্গে গতকাল একজনের কথা হয়েছে, আমার মতোই যারা সত্য প্রকাশ করছে তাদেরই একজন, আরমান নামে।
একজন ছেলের কাছে। তো সেই ছেলে জানতে পেরেছে যে তার বাবা নিজেই ফোনে অবলীলায় বলেছে যে মনি যা কিছু করেছে সে খুবই ক্ষুব্ধ, এবং অঞ্জনা আপার সাথে তার কখন কবে থেকে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, তার সঙ্গে যোগাযোগ হয়েছে, সব কিছু তিনি বলেছেন। তার কথাগুলো এখন আপনাদের আমি জানাচ্ছি যে তার বাবা বলেছে যে 2012 সাল থেকে মনি নামে তার যে ছেলেটি রয়েছে তার সঙ্গেও অঞ্জনা আপার সাক্ষাৎ হয়েছে 2012 সাল থেকে। কিভাবে হয়েছে? এই যে মনি ছেলেটা, সে নাকি খুব সিনেমা পাগল ছেলে ছিল, খুব সিনেমা দেখতে পছন্দ করতো, এবং সিনেমার নায়ক নায়িকাদেরকে সাথে দেখা করার কথা বলার জন্য সে সবসময় উদ্গ্রীব হয়ে থাকতো। থাকে না যে সিনেমা পাগল ছেড়ে, এবং সে নিজেই নায়ক হওয়ার জন্য কিংবা সিনেমায় যাওয়ার জন্য তার একটা কি বলবো, একটা সুপ্ত বাসনা ছিল। কিন্তু তার বাবার ইচ্ছে ছিল যে ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে লেখাপড়া করাবে কিংবা কর্ম করাবে, যে কোনো একটা কিছু। কিন্তু কোনোটাই যখন হচ্ছিল না, তখন একটা সময় গ্রামেরই একজন, সে বিনোদন সাংবাদিকের কাজ করত, তারই সহায়তায় অঞ্জনা আপার সাথে কথা হয়। আসলে অঞ্জনা আপুকে সহজে পেয়ে গেছিল এই কারণে যে আপা কিন্তু সবার ফোন রিসিভ করত এবং সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো, খুব সহজ সরলভাবেই চলতো। অন্য কোনো নায়িকা, অন্য কোনো শিল্পীর সাথে কিন্তু এভাবে কানেক্টেড হতে পারতো না, যেটা সহজে অঞ্জনা আপুর সঙ্গে করতে পেরেছে। অঞ্জনা আপু তখন একাকী বাস করতো উত্তরায় 9 নম্বর সেক্টরে। সেই সময় অঞ্জনাপুর সাথে ফোনে যোগাযোগ করে ছেলে বলল যে তার ইচ্ছের কথা জানালো। তখন অঞ্জনাপু বললো যে ঠিক আছে, তুমি চলে আসো ঢাকায় আমার কাছে, আমি দেখি কিছু চেষ্টা করতে পারি কিনা। হ্যাঁ, তখন 2012 সালে চলে আসে সেই ছেলেটি অঞ্জনাপার কাছে। 2012 সালে কিন্তু 12 সালের আগে থেকেই কিন্তু অঞ্জনাপার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের কারণে। কারণ আপাকে আমি বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট করতাম, ইন্টারভিউ নিতাম, বিভিন্ন অনুষ্ঠানে আপা নাচ করতো, গান করতো, নানাভাবে অনুষ্ঠানের মধ্যে আপাকে আমি ইনভাইট করতাম। তো যে কারণে আপা আমাকে অনেক স্নেহ করতো, অনেক মানে কি বলবো, অনেক ভালো একটা যোগাযোগ ছিল, এবং আমার প্রতিবেশীও ছিল। তো যাই হোক, একদিন দেখি যে ছেলেটা বাসার মধ্যে, তখন আপার জন্মদিন ছিল, আপার বাসায় বসে আছে। তখন আপা বলে যে আমার ছোট ভাই। তা আমি ভাবলাম যে প্রথমে কিন্তু বলতে যে আমার ভক্ত, তার পরবর্তীতে উনি বলা শুরু করলো যে আমার ছোট ভাই। ঠিক আছে, ভাই বলতেই পারে, ছোট ভাই হিসেবে আমরা যদিও তখনও আমি জানতাম যে আপার ছোট ভাই না। তখন একদিন আমি কোনো একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি আসলে আপার ছোট ভাই? তো যাই হোক, তখনই বুঝে গেছি যে আপার ছোট ভাই না। এটা 2012 সালের কথা। পরবর্তীতে 2012, 2013, 14, 15, 16, 17, 18, 19 এতগুলো বছর এভাবে কাটিয়েছে। আমার ছোট্ট ভাই, আমার নয়নমণি ছোট্ট ভাই মণি, এটা সেটা বলে অনেক ফেসবুক পোস্টও আছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু তার সেই আগের পুরনো ফেসবুক, আপার কিন্তু অনেক আগে ফেসবুক আইডি ডিলিটও হয়ে গেছে বিভিন্ন কারণে। হ্যাঁ, সেটা এখন নাই। সেটা যদি থাকতো হয়তো সেই পোস্টগুলো আপনারা বের করতে পারতেন। সেখানে এরকম অনেক পোস্টে আছে আমার ছোট ভাই, একমাত্র ছোট ভাই। এমনকি আমার একটা ইন্টারভিউতে, নায়ক রাজ্জাকের একটা ইন্টারভিউ নিতে গিয়ে নায়িকা অঞ্জনার একটা ছোট্ট একটা ক্লিপ ছিল, সেই ক্লিপের মধ্যে কিন্তু সেই মনির একটা ইন্টারভিউ আছে যে আমার আপু, এই অঞ্জনা আপু এভাবে করে বলছে। তো যাই হোক, এভাবেই ভক্ত থেকে ভাই, ভাই থেকে ছেলে হয়ে গেল। তো 2018-19-এর দিকে আমাদের সবাইকে বলতে লাগলো যে আমি কিন্তু ছেলে তার, মানে ভাই থেকে ছেলে হয়ে গেল, মানে একটা সিনেমার কাহিনীর মতো। ইচ্ছে হলো ভাই, ইচ্ছে হলো ছেলে। তো যাই হোক, এটা আসলে আপু ভেবেছে যে আমার কোনো সন্তান নেই, তাকে যদি আমি সন্তানের মতো করে পরিচয় করে দিই, হয়তো বা মাতৃত্বের যে একটা অভাব সেটা উনি, মানে থাকে না যে উনার একটা সান্ত্বনা ছিল। তো উনি তখনও বুঝতে পারেনি যে এই যে উনি মায়া করছে, যাকে বিশ্বাস করছে, সেই একদিন তার মৃত্যুর কারণ হয়ে যাবে। তো এটা কখনো কি আপা চিন্তা করেছে? কখনো চিন্তা করেনি। তো
আসলে সেটা খুব দুঃখজনক। যদি সেই সময় চিন্তা করতো আজকে এই আপুর করুণ পরিণতি হতো না, কখনোই হতো না। আমরা যারা পাশে ছিলাম আমরা কিন্তু সব সময় বলতাম যে আপু আপনার নিজের দিকটা আগে দেখেন, মানে অনেকে অনেক কথা বলছে, হ্যাঁ, তো একটু চিন্তা করেন। কিন্তু আপু কখনো আমাদের কথা মানে শোনেনি এবং শুনতেও চায়নি। যদি কোনোদিন বলেছি শুনতে চায়নি, এবং এটা নিয়ে অনেক মনোমালিন্যও হতো। তো যাই হোক, সেই ছেলে অবশেষে ছেলে বনে গেল রাতারাতি। তারপরে করোনা আসলো। করোনার সময়ই কিংবা এরকম কাছাকাছি সময় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা যেহেতু সরাসরিভাবে রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ে, তখন আপাকে একটা জমি দেয়, প্লট দেয় পূর্বাচলে। তখন রাতারাতি আপা, মানে এর আগে কিন্তু আপার বেশ আর্থিক অনটন ছিল, যেটা সবাই জানতো। ওই প্লট দেওয়ার পর আপা সেটা বিক্রি করার পর যাই হোক রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ে। আপার কাছে অঢেল অর্থের সমাগম হয়। রাতারাতি আপা কোটি কোটি টাকার মালিক বনে যায়। আসলে হয় কি যে অর্থই মানুষের সব কিছু, কিন্তু আবার অর্থই অনেক সময় হয় কি যে অনর্থের অনিষ্টের কারণও হয়ে যায়। কারণ এই অর্থের জন্য আসলে আপার এই করুণ পরিণতি হয়েছে, যেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তো যখন আপার অর্থ ছিল না তখন কিন্তু আপার জীবনে কোনো শত্রু ছিল না। যখনই আপার কাছে অর্থ আসছে, আপা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছে, তখনই কিন্তু আপার নানা রকম শত্রুতা বেড়ে গেছে। সবাই শত্রু হয়ে গেছে, বন্ধু যারা ছিল সবাই শত্রু হয়ে গেছে, গোপনীয় শত্রু হয়ে গেছে। তো এভাবেই চলছিল। কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আসলে সব কিছুই পরিস্থিতি সিনেমার পর্দার মতো পাল্টে যেতে থাকে। তো বদলাতে বদলাতে অবশেষে আবার শেষ সময়ে এসে দেখা গেল যে আপা এত কোটি কোটি থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায়, অবহেলায় এবং ষড়যন্ত্রমূলকভাবে আপু নিজের প্রাণটা দিয়ে দিল। চিকিৎসাও পায়নি। আবার জীবনের শেষ সময় আপা হাতে লক্ষ কোটি টাকা আসলেও কিন্তু চিকিৎসার অভাবে শেষমেশ নিজের প্রাণটাই দিল। বিষয়টা আসলে খুবই দুঃখজনক। তো এখন আসি, আবার এই মৃত্যুটা নিয়ে কিন্তু সবাই এখন মুখ খুলেছে। প্রথমে আমি মুখ খুলেছিলাম যে এটা মৃত্যু না, এটা অপমৃত্যু। পরবর্তীতে অনেক পরে মিডিয়াগুলো এবং অনেক জুনিয়র শিল্পীরা মুখ খুলেছে যে না, এটা আপার রহস্যজনক মৃত্যু, এটার তদন্ত হওয়া উচিত। তো সত্যিকার অর্থেই তদন্ত হওয়া উচিত, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে তদন্ত হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে মিডিয়াগুলো পরে আমার সঙ্গে সায় দিয়েছে যে হ্যাঁ, এটা তদন্ত হওয়া উচিত। জুনিয়র শিল্পীরাও বলেছে, নায়িকা মুক্তি বলেছে, অনেকে বলেছে, ফেসবুকেও বলছে, এফডিসিতে সরাসরি মিডিয়াতেও ইন্টারভিউ দিচ্ছে। তো যাই হোক, এখন শিল্পী সমিতি কি করছে? শিল্পী সমিতি চলচ্চিত্র শিল্পীদের নিয়ে গড়া। তারা কি করছে? তারা কি শুধুমাত্র শিল্পী সমিতিতে বসে বিরিয়ানি খাওয়ার জন্য বসে থাকে, তেহারি খাওয়ার জন্য বসে থাকে, নান রুটি খাওয়ার জন্য বসে থাকে, আড্ডা মারার জন্য বসে থাকে? তাদের কাজটা কি? এই যে শিল্পীদের পাশে দাঁড়ানোই তো তাদের কাজ, তাই না? ভোট দিয়ে তাদেরকে সংগঠনের সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট বানাচ্ছে। কিন্তু তারা কি করছে? তারা করছেটা কি, তাই না? এই যে আপার মৃত্যুটাকে অপমৃত্যু বলছে, এটা স্বাভাবিক মৃত্যু নয়, মানে জনে বলছে, কিন্তু তারা চুপ করে বসে আছে, কিছু করছে না। তাদের কোনো নড়াচড়া দেখছি না। উল্টো সাংবাদিকদের বলছে যে আপনারা খুঁজে বের করেন অঞ্জনার মৃত্যু রহস্যটা, আপনারাই বের করেন, আমরা কেন করব? হ্যাঁ, এ ধরনের কথা আসলে দুঃখজনক। হ্যাঁ, সাংবাদিকরা কেন তদন্ত করবে? তদন্তের কাজ কি সাংবাদিকদের? আপনারা আপনাদের সহশিল্পী অঞ্জনা, আপনারা তার জন্য তদন্ত দাবি করে, বিচার দাবি করে আপনার প্লেকার্ড নিয়ে এফডিসিতে থাকতে পারতেন। হ্যাঁ, যারা তদন্ত বিভাগ আছে
তাদেরকে ইনফর্ম করতে পারেন যে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, এটা অপমৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। আপনারা তদন্ত করেন। সবাই যখন একই কথা বলছে, হাজার হাজার মানুষ বলছে, সোশ্যাল মিডিয়াতে বলছে, আমরা যারা ইউটিউবে আছি আমরা বলছি, কাজেই যা রটে তা কিছু হলেও তো বটে। তাহলে তদন্ত করতে অসুবিধা কোথায়? আপনারা তো অন্তত প্লে কার্ড নিয়ে বসতে পারেন, জাস্টিস ফর অঞ্জনা, এটা নিয়েও তো বসতে পারতেন, তাই না? সাংবাদিক সম্মেলন করতে পারতেন। তারপর যে তদন্ত বিভাগ তারা তদন্ত করত, যাদেরকে সন্দেহযোগ্য মনে হচ্ছে, তার পালিত সন্তান মণি, তার ড্রাইভার, তার কথিত মেয়ের জামাই এবং আরও যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে অনেক তথ্য বের হয়ে আসতো রাতারাতি, তাই না? সেটুকু তো করতে পারতেন, সেটাও করলেন না। শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য এই সংগঠন করেছেন, আসলে কি তাই? তাহলে আপনারা কোনো কাজ করছেন না কেন? যদি এগিয়ে আসতেন তাহলে বুঝতেন যে না, শিল্পী সমিতির একটা ভূমিকা আছে। এখন তো দেখছি শিল্পী সমিতির কোনো ভূমিকাই নেই, একটা অবান্তর, একটা বেহুদা সংগঠন ছাড়া আর কিছুই বলা যায় না, তাই না? এই বড় বড় যারা সিনিয়র অভিনেতারা আছেন, অনেকে কিন্তু অঞ্জনাপা আর এফডিসিতে আনা হলো, অনেকে আসেনি। অনেকে কিন্তু বলেছে যে অবলীলায় যে মরে গেছে মানুষটা, আরে এসে কি হবে। অনেক কিছুই বলা যায়, কিন্তু এটা কি শোভনীয়? এই অঞ্জনা কিন্তু যখনই যে মারা গেছে, সে সিনিয়র শিল্পী হোক, রেনাউন্ড আর্টিস্ট হোক কিংবা জুনিয়র আর্টিস্ট হোক, সবার জন্য ছুটে গেছে, সবার আগে, সবার জন্য আগে কান্না করেছে, সবার আগে সে হাসপাতালে ছুটে গেছে। এটিএম শাফুজ্জামান, টেলি সামাদ, খল অভিনেতা বাবর যখন হসপিটালে শেষ অন্তিম মুহূর্তে কাতরাচ্ছে, তখন এই অঞ্জনা পাই ছুটে গেছে সবার আগে, কেউ যায়নি। এবং সেই ছবিগুলো এখনো ফেসবুকে আছে, প্রমাণ আছে। আপনারা কেউই জাননি, সে অঞ্জনা পাই ছুটে গেছেন। যে মানুষটা সবার সুখে দুঃখে সবার আগে ছুটে যেত, সেই মানুষটা যখন শেষবারের মতো এফডিসিতে আসলো, আপনারা অঞ্জনাপার নায়ক ছিলেন, অঞ্জনাপার সাথে নায়িকা ছিলেন, হ্যাঁ, অনেক রেনাউন্ড নায়িকা, আপনারা আসেননি। অনেকে এসছে মানে কর্তব্য পালন করতে, দেখানোর জন্য যে হ্যাঁ আমি এসছি, তাদের অনেক জরুরি কাজ ছিল। তো আসলে দুঃখজনক। আসলে ভারতে যখন কোনো রিনাউন্ড আর্টিস্ট কিংবা যে কোনো আর্টিস্ট মারা যায়, সব বড় বড় আর্টিস্টরা তারা হসপিটালে ছুটে যায়, তাদের শেষ অন্তিম মুহূর্তে তারা ছুটে আসে সমবেদনা জানানোর জন্য। একজন শিল্পীর প্রতি সম্মানবোধ সহশিল্পী হিসেবে থাকা উচিত, মায়া মমতা থাকা উচিত। কিন্তু কেন জানি আমাদের দেশে এটার অনেক অভাব, বড় অভাব। ওনারা মনে করেন এখন গিয়ে কি হবে, এখন আর ওনার জন্য চিন্তা করে কি হবে, কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব। তাদের মধ্যে কোনো মায়া মমতা কিংবা এতগুলো বছর একসঙ্গে কাজ করেছে সেই মানে ফিলিংসটা তাদের মধ্যে আসে না, কখনো দেখা যায় না, আমরা দেখি না। আমরা যারা কি বলবো, চলচ্চিত্র নিয়ে ভাবি, তারকাদের ইন্টারভিউ নিই, সাক্ষাৎকার নিই, আমরা দেখি, সাধারণ পাবলিকও দেখে, তাদের মধ্যে কেমন যেন মায়া দেওয়া নিয়ে তাদের মধ্যে কোনো মমত্ব বোধ কাজ করে না সহশিল্পী হিসেবে। তো যেটা বলছিলাম, অনেকে বলছে যে মারা গেছে আর কি করব। আর বিচার নিয়ে যেটা বলবো, এইসব সিনিয়র শিল্পীরা যাদের সঙ্গে আমার কথা হয়েছে, নাম উল্লেখ করলে হয়তো তারা মাইন্ড করবে, মনক্ষুণ্ণ হবে আমার প্রতি, তো সে কারণে নামগুলো বলছি না। অনেক রেনাউন্ড আর্টিস্ট যারা আপার নায়ক ছিল, আপার সেই সমসাময়িক নায়িকারাও বলেছে যে অঞ্জনা তো কিছু বলে যায়নি তার বিচার করার জন্য। আপনারাই বলেন, একটা মানুষ স্লো পয়জনিং হয়ে রাতারাতি হসপিটালাইজড এবং অবশেষে মারাই গেলেন, সেই মানুষটা কিভাবে বলবে যে তোমরা আমার বিচার করো, আমার এই সমস্যা হয়েছে? একটা মানুষ ভুল করেছে জীবনে, সে কাউকে প্রথম দিকে কিছু বলেনি, কিন্তু শেষ মুহূর্তে যখন সে বুঝতে পেরেছে যে সে আর বাঁচতে পারবে না, এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, অবশেষে সে আর বিছানা থেকে উঠতে পারেনি। তার শেষের দিকে তার মোবাইলও হাতে ছিল না, তার হাতে মোবাইলও কেড়ে নেওয়া হয়েছিল। সে কিভাবে বলে যাবে যে আমার মৃত্যুর
কি বলে বিচার তোমরা করো, এটা কিভাবে বলবে? কিংবা একটা যখন অক্সিজেন দেওয়া লাইফ সাপোর্টে থাকা মানুষটা কিভাবে সব কিছু বলে যাবে, তাই না? এটা তো মানে স্বাভাবিক ব্যাপার। কাজেই অঞ্জনা আপু বলতে যাবে কেন? যেহেতু মৃত্যুটা নিয়ে একটা রহস্যের দানা বেঁধে উঠেছে, সেখানে আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? কেন বাসা থেকে একটা ফোন করে বলে দিলে হয় তদন্ত বিভাগে যে আপনারা তদন্ত করেন, অথবা এফডিসিতে একটা শিল্পী সমিতিতে সামনে একটা প্লে কার্ড নিয়ে বসে থাকেন? আপনারা সেটাও করলেন না। এতটুকু করার সৎ সাহসও আপনাদের নেই। আপনারা শুধু বিরিয়ানি খাবেন, তিহারি খাবেন, আর মুখে বড় বড় বুলিয়া ওড়াবেন, আমরা শিল্পী, আমরা আমাদের সংগঠন আছে। হ্যাঁ, এই শিল্পী সমিতি সংগঠন নামে মানে কি বলবো, সাহায্য, হাত পেতে সাহায্য নেওয়া ছাড়া বোধহয় আপনাদের আর কোনো, এটা দিয়ে আর কোনো কাজই হয় না। হ্যাঁ, তো বলতে গেলে অনেক কিছু বলা যায় আসলে, কিন্তু বলেই বা কী হবে? আপনাদের তো কখনো বোধগম্য হবে না। আর চ্যানেলের সাংবাদিকরা প্রথম দিকে তো সব আবল তাবল নিউজ দিয়েছেন। আপনারা কখনো সত্যিটা জানতে চান না, সবসময় উইকিপিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হবেন না। উইকিপিডিয়াতে যারা তথ্য দেয় বাংলাদেশের মানুষরা বেশিরভাগ ভুল তথ্য দেয়। আপনারা কেন ভুল তথ্য প্রচার করেন? মৃত্যুর সময় অঞ্জনাপুর অনেক বড় বড় চ্যানেলগুলোতে লিখেছে যে মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 58 বছর। এটা কি সম্ভব? হ্যাঁ, নায়িকা অঞ্জনার জন্ম 1954 সালে জন্ম, এবং 1976 সালে যখন অঞ্জনা আপার দস্যু বন্ধুর ছবিটা মুক্তি পায়, ছবিটা হয়, তখন নায়িকা অঞ্জনা বিবাহিত ছিলেন। তখন আনোয়ার রহমান নামে এক ব্যক্তির সঙ্গে অঞ্জনার বিয়ে হয়েছিল। উনি বিবাহিত ছিলেন দস্যু বন্ধুর ছায়াছবি করার সময়। এবং অঞ্জনা আপার প্রথম ছবি কিন্তু দস্যু বন্ধুর না। অঞ্জনা আপার প্রথম ছবি হচ্ছে মালান, যেটা 60 দশকের মাঝামাঝি সময়ে এটা তৈরি হয়েছিল, উর্দু ছবিটা। এই ছবির নায়ক ছিল জাভেদ এবং নায়িকা ছিলেন দুজন, একজন ছিলেন নাসিমা খান, আর একজন হলেন আমাদের অঞ্জনা। এটা 60 দশকের মাঝামাঝি সময়, যদিও সেই ছবিটা মুক্তি পায়নি। তো আপনারা সেই তথ্যটাও জানেন না, তাই না? আপনারা কি প্রচার করছেন? অঞ্জনার বয়স, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। বিষয়টা খুবই হাস্যকর। হ্যাঁ, আপনারা আগে তথ্য জেনে নেবেন, তারপর প্রতিবেদন তৈরি করবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি জানি না আমার এই কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কিংবা অডিও ভিডিও ঠিক আছে কিনা। আমি ভিডিও করছি আপনাদেরকে এই কথাগুলো জানানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন আজকে একটু মানে ঠান্ডা হাওয়া যাচ্ছে, অনেক সময় বেশি বাতাসে কিন্তু অডিও শোনা যায় না। তারপরেও চেষ্টা করছি যাতে আপনারা অডিওগুলো ভালোভাবে শুনতে পারেন। তো যাই হোক, অনেক কথাই আজকে বললাম। ভিডিওটা বড় হয়ে যাবে, বেশি বড় হয়ে গেলে আসলে আপনাদেরও অত সময় থাকবে না ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য। তবে এতটুকু বলবো যে একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে। আমাদের নায়িকা অঞ্জনা আপা একজন রিনাউন্ড আর্টিস্ট। উনি আমাদের বাংলা চলচ্চিত্রের একজন গুণী শিল্পী। অপমৃত্যু হয়েছে, সন্দেহজনক। কাজেই এই সন্দেহের মধ্যে যারা আছে, অঞ্জনা আপার পালিত ছেলে মণি, অঞ্জনা আপার বাসায় থাকা ড্রাইভার, আপার কথিত মেয়ের জামাই এবং আরও সাঙ্গপাঙ্গ আছে, তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করেন। রিমান্ডে নিলে সব অনেক তথ্য বের হয়ে যাবে রাতারাতি। এবং আপনারা দাবি তোলেন যে এই মৃত্যু না, অপমৃত্যু। যদি আপনারা বসে থাকেন, যদি আপনারা নড়াচড়া না করেন, তাহলে অঞ্জনা আপু আপনাদেরকে কখনো ক্ষমা করবেন না। আপু, একটা মানুষ মরে গেছে, সে কীভাবে বলে যাবে আমার বিচার করবেন? আপনারা শুধু একটাই কথা বলছেন যে অঞ্জনা তো কিছু বলে যায়নি। কিভাবে বলবে? হ্যাঁ, যদি সে বলেই যেত তাহলে তো তার মৃত্যু হতো না। উনি যদি বলেই যেত যে আমি এরকম একটা বিপদে পড়েছি, তোমরা আমাকে বাঁচাও কিংবা আমার বিচার করো, এটার বিচার করো, তাহলে কি আজকে উনি মারা যেতেন? মারা যেতেন না। উনি তো ট্র্যাপে পড়েই শেষ জীবনে যে ভুলটা করেছে, 2012 সাল থেকে খাল কেটে কুমিরে এনেছে, নিজের মৃত্যুকে ডেকে নিয়ে এসছে। হ্যাঁ, ভুল করেছে, মানুষ তো ভুল করে, অঞ্জনাপাও ভুল করেছে, এবং সেটার মাসুল তিনি দিয়ে গেছেন। এখন আপনাদেরও তো দায়িত্ব আছে, বিবেক আছে। যে মানুষটা চলে গেছে, সে মানুষটার আত্মার শান্তির জন্য তার বিচার হওয়া উচিত। অঞ্জনাপুর লক্ষ কোটির টাকার সম্পদ কিংবা অর্থ, এগুলো তার খুনিরাই বসে বসে
মৌজ মাস্তি করবে, হ্যাঁ, এটা আসলে খুব দুঃখজনক হবে। আবার আত্মা কখনো শান্তি পাবে না। আপনারা চেষ্টা করুন, তদন্ত করুক, তদন্তে সব বের হয়ে আসবে। যদি কিছু বের না হয় তাহলে ঠিকই আছে, আমরাও ঠিক, সবাই ঠিক। কিন্তু আমার মনে হয় যে যেহেতু একটা সন্দেহের দানা বেঁধেছে, নিশ্চয়ই এটার ভিতরে কিছু না কিছু আছে, তাই না? আর সবশেষে এটাই বলবো যে অন্যায়ের সুবিচার হোক, আমাদের অঞ্জনা আপার আত্মার জন্য শান্তি পায়। যদি কোনো আপার সাথে অন্যায় হয়ে থাকে, যেটা আমরা সন্দেহ করছি, তাহলে যেন আসল অপরাধী যারা, তাদের শাস্তি হোক। এবং তাদের এই শাস্তির জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি। আপার যারা সহশিল্পী আছেন তারা, যারা সাংবাদিক আছেন তারা, যারা ইউটিউবার আছেন তারা, এবং যারা সাধারণ পাবলিক আছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা সবাই আওয়াজ তুলুন, জাস্টিস ফর অঞ্জনা।